হ্যাঁ, আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ। রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ? তো ঠিক আছে, ঠিক আছে। নো প্রবলেম। আসতে লেট হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা এখনই শুরু করছি জাস্ট এইমাত্র। আচ্ছা বেশ। আমাদের দেখো পৃথিবীতে যেকোনো ওয়ার্ক ২ রকমের হয়। হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। এই মুহূর্তে যা সময় বা যে টাইমিংটা আছে আমাদের ২ রকমই করতে হবে। হার্ড ওয়ার্ক করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। এবং সেই কথাগুলো বলার জন্যই আজকে আমি মূলত ক্লাসটা রেখেছি এবং কি করে এগোবে তোমাদেরকে সম্পূর্ণ পথ নির্দেশিকা বা তোমাদেরকে গাইড দিয়ে দেবো। শেষ পর্যন্ত একদম খুব মনোযোগ সহকারে থাকো, মনোযোগ সহকারে দেখো। আজকে শুধু নতুনদেরকে নিয়ে ওইজন্য আমি পুরনোদেরকে জয়েন হতে করেছি, মানা করেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে শুধু নতুনরাই জয়েন হয়েছো। যারা কালকে এবং আজকে ভর্তি হয়েছো তাদেরকে নিয়েই ক্লাসটা হচ্ছে। কারণ তোমরা যেহেতু পুরনোরা অলরেডি এখানে ৩ মাস ধরে ক্লাস করছে এবং তারা অনেক কিছু জানে। আচ্ছা সুব্রত ঠাকুর তুমি আ ভিডিওটা অফ করো। তো তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমার, হবেও পরবর্তীতে। তো তোমাদের জন্য আমার আলাদা প্ল্যান আছে এবং তোমাদের আলাদা প্ল্যান নিয়েই এগোবো। আমি ডিসাইড করেছি যারা এতদিন পর্যন্ত ভর্তি হয়েছো তাদেরকে নিয়েই প্ল্যানটা করা যাবে। এরপরে যারা চাইছো ভর্তি হতে, আমি জানি না তাদেরকে আদৌ নিতে পারবো কিনা ভর্তি। তো সেটাই যাই হোক তোমাদেরকে নিয়েই আমি যে প্ল্যানটা সেটা আজকে শুরু করব। দেখো আমি একটা নেপোলিয়নের কথা দিয়ে শুরু করি। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন যে কতকগুলো সিংহকে যদি একটা কুকুর নেতৃত্ব দেয়, তাহলে সিংহগুলো কিন্তু কুকুরের মতো আচরণ করবে। মানে তারা ভয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। সিংহের মতো দম্ভ, গর্জন বা সিংহের মতো একগ্রতা বা সিংহের মতো তেজ তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে না। আবার কতকগুলো কুকুরকে যদি একটা সিংহ নেতৃত্ব দেয়, তাহলে সেই কুকুরগুলোর মধ্যেও সিংহের মতো তেজ চলে আসবে। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা যখন এগিয়ে যাব, কোনো দিকে যাব, সেটা নির্ভর করবে কীরকমভাবে, কোন তেজে, কোন গতিতে এগোবো, নির্ভর করবে সেখানকার একজন নেতার উপর। আচ্ছা তাদেরকে যে লিড করছে তার উপর। এখানে আমি তোমাদের নেতা নয়, কোনো রাজনীতি পলিটিক্স নয় এটা। এখানে আমি তোমাদের এক কোচের ভূমিকা পালন করব, গাইডের ভূমিকা পালন করব। কোচ সবসময় কি হয় সামনে পিছন থেকে পুশ করে যে এইভাবে এগিয়ে চলো, এইভাবে এগিয়ে যেতে হবে, কোনখানটা ভুল হচ্ছে, কোনখানটা ঠিক আছে সেটা বলে দেয় এবং কোন পথে যেতে হবে, কোন গতিতে যেতে হবে, কিভাবে গেলে, কোন টাইমিংয়ের মধ্যে গেলে তুমি ট্রাক স্পর্শ করতে পারবে, সেই সমস্ত কোচ গাইড করে দেয়। আমি তোমাদের পেছন থেকে গাইড করব না, আমি তোমাদের সামনে থাকবো এবং সামনে আমিও ছুটবো, আমিও এগিয়ে যাব। তোমাদেরকে আমার পিছনে একদম আহ, কেউ বাদ পড়লে হবে না, ট্রাকে যেতে হবে এবং আমি আশাবাদী তোমরা যদি ট্রাকে ঠিকঠাক করে যেতে পারো, আমি যে রেসে ছুটবো, যে গতিতে বলবো, যেভাবে ছুটবো সেইভাবে যদি তোমরা ছুটতে পারো, কারণ আমিও পরিশ্রম করবো, তোমাদেরকে পরিশ্রম করতে হবে এবং প্রত্যেককে পরিশ্রম করতে হবে এবং আমি প্রত্যেকের কাছে সেই পরিশ্রমটা আমি নেব। প্রত্যেকে দেখবো যে সেরকম পরিশ্রম করছো কিনা। কারণ আমরা জানি আমাদের যদি এখানে ১৪০টা ১৫০টা স্টুডেন্ট থাকে, তো ১৪০ এবং ১৫০ জনকেই পেতে হবে। সাফল্য পাওয়াটাই বড় কথা। তুমি কতজন পড়লো, কিভাবে পড়লো সেটা বড় কথা নয়। তুমি কতটা সাফল্য পেলে তার উপর নির্ভর করে। তোমার কাছে সময় খুব বেশি নেই। আমরা জানি সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তোমরা অলরেডি নোটিফিকেশন দেখে নিয়েছো। সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বলতে রবিবার আছে ৬ তারিখ এবং ৭ তারিখ শনি রবিবার আছে। ৬ তারিখে শনিবার আছে সেপ্টেম্বরে, ৭ তারিখে রবিবার আছে। তো ৬ তারিখ বা ৭ তারিখে পরীক্ষাটা হবে। অতএব আমাদের কাছে গোনাগুনতি সময় আছে ৯০ আর হচ্ছে তোমার ৫৯ দিন ধরে নাও, ৯৫ ডেজ আমাদের কাছে আছে। ৯৫ ডেজের মধ্যে আমি ২ মাসের স্টাডি প্ল্যান আগের দিন আমি বলেছিলাম, তোমরা ইউটিউবে অনেকেই দেখেছো সেটা। তো ২ মাসের স্টাডি প্ল্যান নিয়ে আমি এগোবো। ঠিক আছে? সেই স্টাডি প্ল্যান নিয়ে তোমাদেরকে আমি বলবো। এরপরে ১ম এ আমি আসি আমাদের ক্লাস নিয়ে। অনেকে জিজ্ঞেস করছো কদিন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, সপ্তাহে কদিন। আমি ক্লাস কিন্তু ফিক্সড হচ্ছে রবিবার ৮:৩০ থেকে ফিক্সড। তোমাদের ক্লাসের বুধবার দিন পরীক্ষা ফিক্সড এবং বাকি যে দিনগুলো তোমাদের এক্সট্রা ক্লাস হবে, যে দিনগুলো এক্সট্রা পরীক্ষা হবে, এক্সট্রা তো হবেই এবং সেই এক্সট্রা দিনগুলোকে তোমাদেরকে গ্রুপে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাস হবে রাত্রের দিকে। আজকে যেমন একটু বেশি রাত করে হচ্ছে, এত রাত করে হবে না। আমাদের ক্লাস সাধারণত হয় রাত্রি ৮:৩০ থেকে।
এবং রাত্রি 8:30 থেকেই ক্লাস হবে। আর একটা কথা, ক্লাসে যারা আছো, আমাদের অলরেডি জানো তোমরা 3 মাস ধরে আমাদের ক্লাস তো অলরেডি অনেক দিন ধরেই চলছে, কিন্তু স্পেশাল করে শুরু হয়েছে 3 মাস ধরে, যেখানে আমরা রেকর্ডিং রাখছি ক্লাস, সমস্ত নোটসপত্র প্রোভাইড করা হচ্ছে, এবং অলরেডি আমরা 3টে টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি, জিওটেকটনিক, জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি। 3টে টপিকের উপর কিছু না হলেও আমরা প্রায় 3000-এর উপর এমসিকিউ প্র্যাকটিস করেছি। সমস্ত ক্লাস আছে, প্রত্যেকটা নোটস আছে, এবং খুব দেখবে অথেন্টিক উন্নত মানের নোটস দেওয়া আছে। তো সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে আছে। কিন্তু তোমরা কি করবে? তোমরা তো নতুন অ্যাডমিশন নিয়েছো সবাই, ম্যাক্সিমাম নতুন অ্যাডমিশন নিয়েছো। তোমাদের জন্য আমি প্রথম যে কাজটা দেবো, যে টাস্ক, সমস্ত ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত নোটস, সমস্ত টেস্ট আমি অ্যাভেলেবেল করে দেবো তোমাদের জন্য গ্রুপে, এবং তোমরা সেই সমস্ত ক্লাসগুলো করতে পারবে, সেই সমস্ত নোটসগুলো পড়তে পারবে। ক্লাসগুলো কবে করবে, কিভাবে করবে, সেই গাইডটা আমি দিতে যাব। তোমরা একদিনে সমস্ত ক্লাস হ্যাপাজার্ডলি করবে না। তোমরা ক্লাস করবে প্রত্যেকটা সিলেবাস দেখে। যাদের কাছে সিলেবাস নেই, প্রত্যেকে সিলেবাসটা ডাউনলোড করে নাও, গ্রুপে সিলেবাস দিয়ে দেব, এবং সিলেবাসটা প্রিন্ট করে নাও। তোমাদের ফার্স্ট টাস্ক, এই মুহূর্তে টাস্ক, তোমরা সিলেবাসটা প্রিন্ট করিয়ে নাও। প্রিন্ট করে নেওয়ার পর তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি শুরু হবে কালকে থেকে, এবং আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, তোমাদের যেদিন আমি যে টাস্কটা দেবো সেই টাস্কটা এনি হাউ কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকের কমপ্লিট করতে হবে। আমি খুব বেশি টাস্ক দেবো না। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো, অনেকের পড়া আছে, বলছি, অনেকের পড়ানো থাকে, টিউশন থাকে, অনেকের ফ্যামিলি আছে, সংসার করতে হয়, অনেকে স্কুলে পড়াও, কেউ আপার প্রাইমারি বা আরও অন্যান্য জায়গাতে পড়াও, কাউকে রিসার্চের কাজে ডিপার্টমেন্ট যেতে হয়। এরকম বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছো, তোমাদের বিভিন্ন সমস্যা আছে। তাই আমি সমস্ত কিছু কাটছাঁট করে আমি তোমাদের কাছে 6 থেকে 7 ঘন্টা দাবি করেছি, এবং সেই 6 থেকে 7 ঘন্টা তোমরা যদি দিতে পারো, তোমরা অবশ্যই সফল হবেই। এটা তুমি আমাকে গ্যারান্টি দিয়ে আমি তোমাদেরকে বলছি, 3 মাসে যদি 6 থেকে 7 ঘন্টা কনসিস্টেন্টলি দিতে পারো, তোমাদের সাফল্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ আমি নিজে তার প্রমাণ। আমি নিজে 6-7 ঘন্টা নয়, আরও একটু বেশি পড়েছিলাম, ওই হয়তো 8-10 ঘন্টা, কিন্তু আমি 1টি মাস পড়েছিলাম। হ্যাঁ, আগে নলেজ ছিল, কারণ সদ্য আমি তখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম 2016-তে, এবং সেই 1টি মাস পড়ে আমি কিন্তু স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ে আমি কিন্তু পাস করেছিলাম। তাই আমি সেই জায়গা থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে পাস করা যায়। জিওগ্রাফি সিলেবাসকে আমরা যতটা হিউজভাবে ভয় পাই, সেই ভয় পাওয়ার মতো কিছু নেই, যদি তোমরা খুব ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে করতে পারো, ঠিকঠাক যদি স্ট্র্যাটেজি নিয়ে চালাতে পারো। দেখো, পাস মার্ক কত হবে, কতটা কাট অফ যাবে, সে সংক্রান্ত আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা অনেকেই ভয় পাও, এই কোশ্চেন পড়তে হবে, এই বই পড়তে হবে। না, প্রথম তোমাদের কাজ হচ্ছে বেসিকটা কমপ্লিট করা। বেসিকটা কমপ্লিট করার জন্য কি করবে? তুমি ধরো প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও দেখে বেড়াচ্ছ, সেখানে ক্লাস, ওখানে ক্লাস, এখানে ক্লাস করে বেড়াচ্ছ, কিন্তু বই পড়লে না, নিট ফল জিরো। তুমি সারাদিন আমার ক্লাসে বসে থাকলে, আমার ক্লাস করতে শুরু করলে, তুমি বই পড়লে না, আমি মনে করি সেটা নিট ফল জিরো, তার কোনো ফায়দা হবে না। তোমাকে প্রথমত যে কোনো বই পড়ো, তোমাকে বই পড়তে হবে, এবং বই পড়তেই হবে। তুমি কোনো নোটের ওপর ভরসা করবে না, কোনো ক্লাসের ওপর ভরসা করবে না, সেলফ ডিপেন্ডেন্ট। এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে কি করতে হবে? তোমাকে বইয়ের উপর ভরসা করতে হবে। বই কি তুমি অনার্সের পড়বে না পাসের পড়বে? কোনো কিছু অনার্স পাস দরকার নেই, আমি যেটা বলে দিচ্ছি সেটাই শুধু পড়ো। 11-এর, 12-এর এবং 9-10-এর 4টে তোমাদের খুব প্রমিনেন্ট বুক নিতে হবে, অথেন্টিক যে বইগুলো আছে। অনেকের কাছে অনেক বই আছে বলেছো, আমি সমরেন্দ্রনাথ মোদকটাকে রেফার করেছি, তোমাদেরকে বলেছি 9, 10, 11, 12 সমরেন্দ্রনাথ মোদক সবাই তাহলে নিয়ে নাও। এরপরে কি করবে? আমি তাহলে, হ্যাঁ, এরপরে আমি তাহলে একটা বুক কথা বলা হলো। এরপরে সঙ্গে তোমাকে কি করতে হবে? এমসিকিউ বুক নিতে হবে। এমসিকিউ তো আমরা
অনিশ চট্টোপাধ্যায় রাখলে হবে, কিন্তু অনিশ চট্টোপাধ্যায় থেকে সমরেন্দ্রনাথ মোদকে অনেক বেশি তথ্য আছে। তাই অনিশ চট্টোপাধ্যায় যদি তোমার পড়া থাকে, অনিশ যাদের যা হ্যাঁ, অনিশ হ্যাঁ, খুব ভালো আছে, খুব ভালো আছে ওই পাঠগুলো। তো আমি বলি, তোমরা যে বইটা তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই বইটা পড়বে। ধরো তুমি যদি অনিশ চট্টোপাধ্যায়ের বইটা পড়ো, সেক্ষেত্রে সমরেন্দ্রনাথ মোদকের বইটাতে যে এক্সট্রা নোট তথ্যগুলো পেলে, সেই তথ্যগুলো একটা খাতায় নোট করে নিলে। বেশি সময় লাগবে না। তোমরা যদি মনে করো প্রচুর সময় লাগবে, সময় লাগবে না। একটু ঝটপট করবে, একটু খাতায় নোট করে নিলে এক্সট্রা যে পয়েন্টগুলো পেলে, এক্সট্রা যে ইনফরমেশনগুলো পেলে, এবং সেই হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। শুভেন্দু কিছু বলছিলে। হ্যাঁ, ওইগুলো পড়লে হবে, কিন্তু ওখানে একটু বেশি ইনফরমেশন থাকে, ডেটা থাকে সমরেন্দ্রনাথ মোদকে। ওই জন্য আমি তোমাদেরকে ওটা রেফার করছি। কারণ এক্সট্রা ডেটাগুলো তুমি ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? পড়লে হবে না তা নয়। একদম। ওই হ্যাঁ, ওই বলি, ওই তথ্যগুলো আমরা যখন ধরবো ইকোনমিক জিওগ্রাফি, আমি বলে দেবো কোথা থেকে পড়বে, আমি কিছু তথ্য দিয়ে দেবো। হ্যাঁ, এরপরে বলি আমি ক্লাস কিভাবে করাবো তোমাদের। ক্লাসে আসি, তারপরে আরো এমসিকিউ প্র্যাকটিসে আসছি। তোমাদের ক্লাসটা আমি করাবো, এই নয় যে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের প্রত্যেকটা পড়াবো, কারণ প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াতে গেলে তোমাদের যে সময়, 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে না। তোমরা অলরেডি জানো, ধরো ক্লাইমেটোলজি পর্যন্ত পড়া হয়ে গেছে, 3টে সাবজেক্ট আমি সবই দিয়ে দেবো, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো আছে সুন্দর করে, এবং তার সাথে তোমাদের নোটস আছে, তার সাথে পরীক্ষা নেওয়া আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে 50 নম্বর করে পরীক্ষা নেওয়া আছে, সেগুলো তো পেলেই। বাকিগুলো ধরো আমি ওশনোগ্রাফি শুরু করব। ওশনোগ্রাফির মধ্যে আমি তোমাদেরকে মূল মূল যে জায়গাগুলো, সেইগুলোকে কনফিউশন আছে সেগুলোকে আমি পড়াবো। যেমন তোমাদের আমি ওশেন কারেন্টটা পড়িয়ে দেবো, কিভাবে কি করতে, কোথায় কি কারেন্ট আছে, যে কারেন্টটা পড়িয়ে দিলে তোমাদের একবারে মনে থেকে যাবে। সুন্দর সুন্দর করে ডায়াগ্রাম দেখে, পাওয়ার পয়েন্ট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দর করে আমি তোমাদেরকে ওটা পড়িয়ে দেবো। তার সাথে তুমি যে বিভিন্ন যে কোশ্চেন যেখানগুলো থেকে আসে, সেটা হচ্ছে ওশেন ডিপোজিশন থেকে কোশ্চেন আসে, ওশেন ডিপোজিশনটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। বাকি তোমাদের স্যালিনিটি থেকে শুরু করে টেম্পারেচার, সেলফ স্লোপ, এগুলো খুবই সোজা জিনিস। তোমাদেরকে এগুলো পড়ে নিতে হবে কষ্ট করে। তার উপর কি করে নেবো, আমি তোমাদের উপর ওখানের পরীক্ষা নেব, এবং যেগুলো এক্সট্রা তথ্য আছে, সেই এক্সট্রা তথ্যগুলো তোমাদের আমি দিয়ে দেবো। অন্যান্য বিভিন্ন বই থেকে যে এক্সট্রা তথ্যগুলো পাওয়া যায়, সেই এক্সট্রা তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। নোটসের আকারে হোক বা যেমন করে হোক, যে যে আকারে হোক, তোমাদের গ্রুপে পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। এরকম করে করতে করতে যেতে হবে। আমি ধরো তোমাদেরকে হ্যাঁ, এবার স্টাডি প্ল্যানটা আমার হয়েছিল আগের দিন, তোমাদেরকে গ্রুপে ভিডিও দেখেছো সবাই। তবু আমি আর একবার বলে নিচ্ছি তোমাদের, জাস্ট একটু বলে নিই। 10 তারিখের মধ্যে আমরা 3টে শেষ করব: ক্লাইমেটোলজি, জিওটেকটনিক এবং জিওমরফোলজি। আমাকে 90% ছেলে মেয়ে এখানে যারা আছো, তারা আমাকে জানিয়েছো যে তোমাদের জিওটেকটনিক এবং জিওমরফোলজি সব নিজে পড়ে রেখেছো। 90% আমাকে জানিয়েছো। যারাই কথা বলেছে পড়াশোনা নিয়ে, তারাই আমাকে জানিয়েছো হয়ে গেছে, জিওটেকটনিক জিওমরফোলজি তোমরা পড়ে রেখেছো। সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা, যে জিওটেকটনিক জিওমরফোলজি পড়ে রেখেছো, তারপরে আমি জিওটেকটনিক জিওমরফোলজির জন্য সময় দেবো। এই মুহূর্তে তোমাদের যেটা সময়, সেটা হচ্ছে আজকে থেকে কালকে থেকে 3 দিন, কালকে থেকে 3 দিন আমি সময় দেব ক্লাইমেটোলজির উপর। ক্লাইমেটোলজিটা খুব বেশি কঠিন নয়। তোমরা যদি 3 দিন 6 থেকে 7 ঘন্টা পড়ো, দরকার হলে, যেহেতু এটা 6 দিন টাইম পাচ্ছ না, 3 দিন পাচ্ছ, তাই পড়ার টাইমিংটা যদি একটু বাড়িয়ে দাও তাও হবে। যদি কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করতে নাও পাও, আমি চাইবো যে পড়ার পরে কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করে নেবে। সমস্ত কিছু দেওয়া থাকবে, এমসিকিউ দেওয়া থাকবে, প্রত্যেকটা টপিক ধরে ক্লাস থাকবে, নোটস থাকবে, সেগুলো তোমরা দেখে নেবে। আগে বইটা পড়বে, ক্লাসটা একবার শুনে। হ্যাঁ, ওটা আপাতত নাও, ওটা আপাতত নাও। আচ্ছা, হলো। আর তোমরা আমার শেষে প্রশ্ন করবে, হ্যাঁ? যদি এখনই প্রশ্ন করতে শুরু করে দাও, তাহলে আমার একটা আমি যেগুলো বলতে চাইছি সেগুলো হয়তো অনেকগুলো স্কিপ করে যাব। তোমাদের জন্য প্রশ্ন উত্তর রাখবো, যার প্রশ্ন আছে সমস্ত কিছু রাখবো আমি। তোমরা অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকে আজকে যে নোটিফিকেশন, সেগুলো তুমি দেখে নিয়েছো তোমরা। নোটিফিকেশনে কি কি আছে না আছে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না। তাহলে আমাদের এই মুহূর্তে 3টে দিন টাইম দেবো। কি কি দিন টাইম দেবো? শনি, রবি, সোম। এই 3টে দিনে ক্লাইমেটোলজি যতটা হয় তোমরা পড়ে নাও। তোমরা যদি ধরো কোনো একটা টপিক, মূলত আমি চাইবো 3টে দিনে তোমরা 9-10 এর সিলেবাসটা কমপ্লিট করো।
আমি 11-12 এখনই কমপ্লিট করতে বলবো না। 3 দিনে 9-10 সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি সিলেবাসটা হাতের কাছে সবাই রাখবে, সিলেবাস ধরে ধরে পড়বে। ধরো কি করে পড়বে, কোন বই থেকে পড়বে? কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার পড়বে তোমরা। প্রথমে সমরেন্দ্রনাথ মোদকের মাধ্যমিকের বইটা পড়ে নেবে। ওই বইটা পড়ে নেওয়ার পরে আমাদের ক্লাসগুলো দেখে নেবে, বা বাকি যদি আরও তোমাদের আদার্স কোনো বই থাকে সেই বইগুলো থেকে যে ডেটাগুলো এক্সট্রা ডেটা আছে সেই এক্সট্রা ডেটাগুলো খাতায় তুলে নেবে, বা বইয়ে দাগ দিয়ে রেখে দিলে। খাতায় তুলে নিলে কি হয়, তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে, এবং রিভিশন তো দিতেই হবে প্রত্যেক দিন। হয়ে গেল এটা। এরপরে তোমরা যেটা করবে, প্রথমে যখন সমরেন্দ্রনাথ মোদক পড়া হয়ে গেল, রিভিশন দেওয়া হয়ে গেল, কোশ্চেন প্র্যাকটিস করে নেবে। কোশ্চেন কি কি প্র্যাকটিস করবে কীভাবে? প্রত্যেককে একটা করে স্ট্যান্ডার্ড বই আমি নিতে বলেছিলাম এমসিকিউ প্র্যাকটিসের জন্য, সেটা তো নেবেই। আমাদের এমসিকিউ সমস্ত দেওয়া থাকবে গ্রুপে, তোমাদের অ্যাভেলেবেল করে দেবো। শুধুমাত্র এখন ক্লাইমেটোলজিটাই প্রথমে দেবো। ক্লাইমেটোলজি যখন হয়ে যাবে তখন জিওটেকটনিক তোমাদেরকে দিয়ে দেবো। 3 দিনের জন্য ক্লাইমেটোলজিটা দেবো, এবং ক্লাইমেটোলজি এমসিকিউ সহ দিয়ে দেওয়া হবে। তোমরা যখনই তুমি অ্যাটমসফিয়ারটা পড়ে নিলে, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, সেখানকার যত এমসিকিউ, আমাদের 50টা এমসিকিউ থাকবে, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবে। প্রত্যেকটা টপিকের উপর এরকম করে এমসিকিউ থাকবে। সমস্ত প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন আমরা তোমার মোটামুটি ধরো পরীক্ষা নেব ক্লাইমেটোলজির উপর। ক্লাইমেটোলজির উপর কত পরীক্ষা নেব? 300 থেকে 400 নম্বরের পরীক্ষা নেব। 300 থেকে 400 নম্বরের পরীক্ষা নেব, মানে সার্বিক ক্লাইমেটোলজির উপর। তো 300 থেকে 400 নম্বর প্রত্যেককে স্কোর করতে হবে ঠিকঠাক করে, এবং প্রত্যেকে নিজের জাজ করবে প্রত্যেক দিন। পুরনোগুলো প্রত্যেক দিন রিভিশন দেবে। আজকে সকাল সারাদিন যেটা পড়লে সেই সারাদিনের পড়াটা একটা রাত 1 ঘন্টা রেখে দেবে। তুমি যদি 6 ঘন্টা পড়ো, তোমাকে 1 ঘন্টা রেখে দিতে হবে রিভিশনের জন্য। তুমি যদি ভাবো যে আমার পড়ার টাইমই 6 ঘন্টা, তাহলে তুমি 5 ঘন্টা পড়বে, লাস্ট 1 ঘন্টা রিভিশনের জন্য রাখবে। রিভিশন ছাড়া কোনো কথা হবে না। তুমি যদি ভাবো আমার অনেক সিলেবাস বাকি আছে, আমার নতুন পড়তে হবে, আমি রিভিশন দেবো না, সেটা করবে না। যদি রিভিশন না দাও, সেগুলোকে আবার তোমাকে নতুন করে পড়তে হবে। তাই প্রত্যেক দিন রিভিশন দেবে। সারাদিনে যেটা পড়েছো, সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাত দেবে না, কোনো রকমভাবে মোবাইল হাত দেবে না। মোবাইলের ডেটা ওপেন করবে না। মোবাইল সবসময় ডিএনডি মোডে থাকবে তোমাদের, মোবাইল কাছে থাকবে না। রিলস তোমরা একদম দেখবে না। হ্যাঁ, কঠোর, আমি এত কিছু শর্ত দিচ্ছি কেন? কারণ সাফল্যে পৌঁছাতে গেলে তোমাদেরকে এই 3 মাস খুব বিশালভাবে কঠোর হতে হবে, এবং কঠোর মানে সত্যিকারের কঠোর হতে হবে। আমি এগুলো করব না মানে করব না। রিলস দেখতে গেলে বিভিন্ন রকম মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। সেই ওই ডাইভার্সিফিকেশন থেকে তোমাকে সরে আসতে হবে, যাতে করে তোমার ডাইভার্ট না হও তুমি। তোমার যাতে মনোযোগটা একদম পাখির চোখটা যেন একদম থাকে, ফোকাস যেন একদম ঠিকঠাক থাকে, ঠিক জায়গাতে তুমি যেন তীরটা দিতে পারো। তার জন্য তোমাকে রিলস দেখা যাবে না, ফেসবুক দেখা যাবে না। যাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আনইনস্টল করে দাও। 3 মাসের জন্য করে দাও, সবাই করে দাও। আর আজ থেকে কোনো কথা হবে না, সবাই আনইনস্টল করে দাও। এবং তার সঙ্গে কি করবে, ইউটিউবে অনেক ভিডিও দেখা দরকার নেই, খবর শোনা দরকার নেই। বাজারে প্রচুর নেগেটিভ খবর ছড়িয়ে বেড়াচ্ছে, রটে বেড়াচ্ছে, কেস হয়েছে, এ হয়েছে, অনেক কিছু হবে। সে নিয়ে তোমার কিচ্ছু এসে যাবে না। পরীক্ষাটা যদি নিয়ে নেয় সরকার, কিচ্ছু করার নেই। তাই তোমার হাতে 3 মাস টাইম আছে। কি কেস হলো, কি নাম্বার তুমি পেলে না পেলে দেখার দরকার নেই। কারা তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে তাতে তোমার কিছু এসে যাবে না, কারণ তোমাকে কাজটা তোমাকে নিজেকেই করতে হবে। কালকে দেখবে গ্রুপে অনেক কথা হচ্ছিল এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে। তারপরে এক্সপিরিয়েন্সের নাম্বারে যারা আগে চাকরি করেছে তারা সবাই চাকরিটা পেয়ে যাবে, এরকম একটা কথা উঠছিল। কিন্তু একটা কথা মনে রাখবে, আগের বছরের যা শিট ছিল জিওগ্রাফিতে, মোটামুটি সমস্ত ক্যাটাগরি মিলিয়ে, সব কিছু মেল ফিমেল মিলিয়ে 700টা শিট ছিল, সব ক্যাটাগরি মিলিয়ে। এই বছর সেটাকে দাঁড়িয়েছে, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে প্রায় 1500টার কাছাকাছি সিট দাঁড়িয়েছে। তো 700 থেকে 1500 মানে ডাবল সিট হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে, মেল ফিমেল সব ক্যাটাগরি মিলিয়ে, ফিমেল সব কিছু মিলিয়ে। তো দেখো, আগের বছর 700-র মধ্যে আমরা দেখেছি প্রায় 70% দুর্নীতিতে ভরা ছিল, এবং সেই 70% পরীক্ষায় বসতে পারবে না। তাহলে থাকছে কত? প্রায় 30%, মানে কত? 200 জনের মতো তারা অভিজ্ঞতার নাম্বার পাবে, সব কিছু মিলিয়ে, সব ক্যাটাগরি মিলিয়ে, সব কাস্ট মিলিয়ে, মেল মিলিয়ে, ফিমেল মিলিয়ে, সব মিলিয়ে 200 জন যদি পরীক্ষায় বসতে পায়। দেখো, 200 জন তারা পাক না, 200 জন 10 নাম্বার করে পেয়ে এগিয়ে যাক। আমার কাছে আরও সিট থাকলো কতগুলো,
আমার কাছে আরও সিট থাকলো, 1500-র মধ্যে যদি 200 আমার চলে যায়, আমার কাছে আরও 1300 সিট থাকলো। আমি ধরে নিলাম 300 গেল, আমি ধরে নিলাম 400 গেল, আমি 500ই ছেড়ে দিলাম, 500 চলে যাক। আমার কাছে সিট থাকলো, ওখানে 1000টা সিট আছে। সেই 1000টার মধ্যেই আমাকে একটা পেতে হবে। কারণ নেগেটিভ তুমি যত কিছু ভাববে তুমি পড়তে পারবে না এবং বাকিদের থেকে পিছাতে পিছাতে আসবে। সবসময় পজিটিভ দিকটা দেখবে, পজিটিভ ভাইবটা দেখবে, নেগেটিভটা একদমই নেবে না। নেগেটিভ একদমই ভাববে না নেগেটিভটাকে। হ্যাঁ, এবার টিচিং এক্সপিরিয়েন্স কারা পাবে? যারা সরকারি স্কুলে চাকরি করেছো, কন্ট্রাকচুয়াল হলেও তারা পাবে। এবং কন্ট্রাকচুয়ালটা ডিআই অফিস থেকে হতে হবে। শোনা যাচ্ছে ডিআই অফিস থেকে হতে হবে, গভর্নমেন্টের হেডমাস্টার দিলে হবে না। এটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। বলো, বলো, বলো। হ্যাঁ, না, এটা এটা এই প্রশ্নটা আমি আসছি। না, রিটেনটা কিন্তু কোয়ালিফাই করতে হবে না বাবা। কারণ 10 নাম্বারটা দিয়ে দেবে। এখন যেটা মানে প্রথমে দেবে কি কি দেবে বলি। প্রথমে দেবে হচ্ছে 60-র মধ্যে যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটা দেবে, এক্সপিরিয়েন্সের নাম্বার দেবে, প্লাস একাডেমিক। এই তিনটে মিলিয়ে ভাইভাতে ডাকবে এবং ভাইভার জন্য 20 নাম্বার থাকবে শুধু। ওই 20 নাম্বারের মধ্যে তারপরে আবার ছাড়াই বাছাই হবে। তাই যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার আছে তারা 10 নাম্বার এগিয়ে থাকলো মানে অনেক এগিয়ে থাকলো, তাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা 90%। কিন্তু সেটা ভাবলে হবে না এবং সেই সংখ্যাটা খুবই কম। সেই সংখ্যাটা ধরে নেবে তোমার মোটামুটি 200 থেকে 300। কারণ আমরা জানি জিওগ্রাফিতে আমাদের হিউজ দুর্নীতি হয়েছে। 11-12 প্রায় 83% দুর্নীতি হয়েছে। তো সেই হিউজ দুর্নীতি যেহেতু হয়েছে তাই আমাদের একটা পজিটিভ দিক আমাদের একটা রয়ে গেছে এবং ওই পজিটিভ দিকটাই আমাদেরকে ভেবে এগোতে হবে। হা হুতাশ করতে গিয়ে তোমরা যদি সময়টা নষ্ট করে দাও, তোমরা কিন্তু পারবে না। তাহলে তোমাকে কি কি করতে হচ্ছে তোমরা বুঝতে পারছো। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব রেখে দাও, খবর শুনবে না, কোথায় কি হয়ে যাচ্ছে শুনবে না। তোমাকে 6 ঘন্টা দিতে হবে, মানে 7 ঘন্টা বা 6 ঘন্টা দিতে হবে, মানে রিলিজিয়াসলি দিতে হবে। তারপরে যদি তুমি সময় পাও অবশ্যই আরো ভালো, আরো তুমি প্র্যাকটিস করো, আরো পরীক্ষা দাও, বা আরো তুমি অন্যান্য বিষয়গুলো পড়ো, অন্যান্য টপিকগুলো পড়ো, আমি মানা করবো না, যত খুশি বই পড়ো। সব থেকে মনে রাখতে হবে তুমি চাকরিটা তখনই পাবে আদার্সদের থেকে যদি তোমার নলেজ বেশি থাকে। না, প্রাইভেটের জন্য কোনো এক্সপিরিয়েন্স দেবে না, প্রাইভেট স্কুলের জন্য। আদার্সদের জন্য তুমি পরীক্ষা বেশি, আদার্সদের জন্য, আদার্সদের থেকে তোমার নলেজ বেশি থাকবে, তবেই তুমি চাকরিটা পাবে বা পরীক্ষায় ভালো মার্কস পাবে। অতএব তোমাকে নলেজটা আরো গেন করতে হবে, বেশি বেশি করে গেন করতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে তোমাদেরকে আমি, তোমরা যদি চাও যে আমরা সবাই একসাথে এগিয়ে যাব, তাহলে তোমরা নিজেদের মধ্যে একটা কোঅপারেশন করতে পারো। আমি যেটা, আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিলাম, একটা প্রস্তাব দিয়ে রাখি। তোমরা যদি স্বার্থপর না হও, কারণ কি বলতো, একের একটা বোঝা আছে, সবাই যখন একসঙ্গে পৌঁছায় আমরা সহজেই পৌঁছাতে পারি। কারণ আমরা জানি একের বোঝা পাঁচের লাঠি। তো সেই পাঁচের লাঠি হিসেবে যদি আমরা চলি, ধরো তোমরা পড়ছো সবাই, আমি তাহলে আলাদা গ্রুপ করব তোমাদের জন্য। তো তোমরা পড়ছো সবাই ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজির উপর 5টা টপিক 5 জন ভাগ করে নিলে। ধরো 5 জন ভাগ করে নিলে মানে তোমরা যেগুলো স্টুডেন্ট, ধরো তোমরা 100 জন আছো, তোমাদের নতুনদের জন্য 100 জন তোমরা নতুন আছো। সেই 100 জনে হয়তো 5টা 25টা করে গ্রুপে ভাগ হয়ে গেলে, যে প্রত্যেকে ভাবলে যে অ্যাটমসফিয়ার, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার থেকে সমরেন্দ্রনাথ মোদকের বইয়ের বাইরে যত ইনফরমেশন আছে আমরা 25 জন লিখবো। লিখে তোমরা কি করবে, সেই গ্রুপে প্রোভাইড করে দেবে। আবার 8-25 জন দায়িত্ব নিল, সে হয়তো সাইক্লোন থেকে দায়িত্ব নিল, তারা সেই গ্রুপটা সাইক্লোন থেকে যত ইনফরমেশন আছে লিখলে, তাই সবারই কম, ওই ইনফরমেশনগুলো সবারই এক জায়গায় গ্যাদার হয়ে গেল, সবারই কম কম করে হয়ে, মানে খাটতে কম হলো। তাহলে সবাই কিন্তু একসাথে তোমরা পৌঁছাতে পারবে। এটা আমার প্রস্তাব থাকলো, কিন্তু আমি তোমাদেরকে এটা চাপিয়ে দেবো না। যদি তোমরা করতে পারো সবাই, তাহলে সবাই সাকসেস পাবে একসাথে। সেটা নিয়ে আমি তোমাদেরকে চাপিয়ে দেবো না। কিন্তু যদি তাও তোমরা না করতে পারো, আমি তো আছি। সেক্ষেত্রে তোমরা পড়ো এবং বাকি ইনফরমেশনগুলো, এক্সট্রা ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তোমরা যদি নিজেরা সেটা করতে পারো, কারণ একটা কথা আছে, ব্যায়াম যে করে মাসলস তারই ফলে। আমি যদি ব্যায়াম করি, আমি যদি প্রচুর বই ঘেটে তথ্য জোগাড় করি, সেক্ষেত্রে কিন্তু নলেজ গেদার আমারই হবে। কিন্তু সেটা যদি তুমি কাজটা করো, তোমার নলেজ গেদার তোমারই হবে। তুমি লিখতে লিখতে, পড়তে পড়তে, বুঝতে বুঝতে, কোনগুলো আসবে সেটা করতে করতে প্রচুর কিছু জানতে পারবে। সেক্ষেত্রে নলেজ গেদার তোমাদেরই হবে। এবং তোমরা যদি সেটা খুব কোঅপারেটিভলি, খুব অনিঃসততার সাথে করতে হবে এগুলো। এখানে হিংসা করলে হবে না, যে এখানে এরকম করে ভাবতে হবে তোমরা একা নাও, এগুলো আমার বন্ধু এবং আমরা একসাথে সাকসেসটা পাবো।
এই ভাবনাটা থেকে যদি করতে পারো তবেই করবে, না হলে কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে আমি আলাদা করে গ্রুপ করে দেবো, আলাদা ভাগ করে দেবো, অনেক কিছু করে দেবো। যদি তোমরা আমি শেষে তোমাদের সঙ্গে ফিডব্যাক নেবো, শেষে কথা বলবো, এই প্রস্তাবটাকে নিয়েও শেষে কথা বলবো, আগে আমার কথাগুলো বলা হয়ে যাক। তো সেক্ষেত্রে তোমরা আজকে থেকে প্রতিজ্ঞা করো, সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাবে। সবাই প্রতিজ্ঞা করেছো? আমি কিন্তু এই সমস্ত কথাগুলো বলছি মানে তোমাদেরকে শুধু বলে ছেড়ে দিলাম না, আমি বলছি মানে আমার সাথে এটা করতেই হবে এবং আমার সাথে তোমাদেরকে যেতে হবে। তাতে তোমরা যদি ৫ জন থাকো, ৫ জন, আমাকে ১০০ জন ১৫০ জন থাকতে হবে না ক্লাসে? তোমরা যদি ১০ জন ক্লাসে থাকো, ১০ জন থাকবে। ১০ জন যদি আমার কাছে ক্লাস করো, ১০ জন থাকবে, কিন্তু ১০ জনকে সাকসেস পেতে হবে এবং আমি যা বলবো সেটা শুনতে হবে। যদি সেটা শোনো তাহলে সাকসেস পাবেই, গ্যারান্টি পাবে, আমি বলে দিচ্ছি পাবে। সেক্ষেত্রে তোমাদের সোশ্যাল মিডিয়া আজ থেকে সবাই প্রতিজ্ঞা করো, আমি সোশ্যাল মিডিয়া আনইনস্টল করে দেবো। কারণ এগুলো খুব মাইন্ডকে ডাইভার্ট করে, বিভিন্ন কিছু জিনিস মাইন্ডকে ডাইভার্ট করে দেয়। তুমি আজকে ১ মিনিটের জন্য করতে গেলে, একটু খবর শুনতে গেলে মাইন্ড ডাইভার্ট হয়ে গেল। তোমাকে পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই ৩ মাসের সম্পর্ক রাখা যাবে না। না আত্মীয়-স্বজন, না কিছু, না বাবা-মা, না কিছু, কিচ্ছু রাখা যাবে না। হ্যাঁ, আমি বলছি এটা ৩ মাসের জন্য রাখা যাবে না। তাই তোমরা প্রতিজ্ঞা করো আজ থেকে যে সবাই প্রতিজ্ঞা করেছো। সবাই তোমরা একটু আমাকে থামস আপ দিয়ে দেখিয়ে দাও সবাই প্রতিজ্ঞা করেছো কিনা। আমি সবাই দেখতে পাচ্ছি সবাই। সবাই প্রতিজ্ঞা করে আমাকে দেখিয়ে দাও যে হ্যাঁ, আমি আজ থেকে এই কথাটা মেনে নিলাম। যে আজ থেকে আমি আর কোনোদিন, আচ্ছা আমি তোমাদের থামস আপ আমি দেখতে পাচ্ছি সবারই। আজ থেকে তোমরা মেনে নিলে আজ থেকে সোশ্যাল মিডিয়ায় তোমরা থাকবে না। বেশ। ১ম কাজ দিয়ে দিলাম তোমাদের। ফার্স্ট টাস্ক দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া সব আনইনস্টল করে দাও। কিচ্ছু করার নেই। যারা পারবে না তাদেরকে আমি তাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আর তোমরা যদি ভাবো যে না, যারা ভাবে যে আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি, আমি আপনার কথা মানতে পারবো না, টাকা ফেরত দরকার, আমাকে বলে দেবে, আমি সঙ্গে সঙ্গে টাকাটা রিটার্ন করে দেবো। সঙ্গে ১ মিনিটও দেরি হবে না। কিন্তু আমার সঙ্গে থাকতে গেলে বাবা আমি যেটা বলবো সেটা করতে হবে। একদম করতে হবে। এটা একদম আমার ফাইনাল কথা। যার মনে হবে না আমি পয়সা রিটার্ন নেব, আমি পারবো না এত কষ্ট, এত এরকম করে মেহনত করতে, তাহলে বাবা আসতে হবে, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। ঠিক আছে? আমি টাকা রিটার্ন করে দেবো। ১ নাম্বার টাস্ক হয়ে গেল। ২ নাম্বার টাস্ক হচ্ছে তোমাদের ৩ দিনের জন্য ক্লাইমেট সময় দিলাম। আজকে আমি গ্রুপে তোমাদের সমস্ত কিছু ক্লাইমেটের এভেলেবেল করে দেবো। ক্লাইমেটের যত ক্লাস আছে এভেলেবেল করে দেবো, নোটসপত্র এভেলেবেল করে দেবো এবং পরীক্ষাগুলো সমস্ত অ্যাভেলেবেল করে দেবো। তারপরে আরও লিঙ্কে লাস্ট ১ মাস তো থাকবে, প্রচুর পরীক্ষা নেব। আমাদের প্রচুর নোটস আমার রেডি হয়ে আছে সব কিছু। টেক্সট রেডি হয়ে আছে আমাদের সমস্ত কিছু। তাই হ্যাঁ, ঠিকই বলছে সবাই। পড়বো না হলে মরবো। একদম এই জেদটা থাকতে হবে। এই যদি না পারো, এই জেদটা যদি থাকে তাহলে তোমরা সাকসেস পাবে এবং তোমাদের যদি ১৫০ জনের মধ্যে থাকে ১৫০ জনই তোমরা পাবে। ১৫০ জনই সাকসেস পাবে। এই জেদটাকে রাখতে হবে। তাহলে একটা হয়ে গেল ক্লাইমেটোলজি। তাহলে কি কি বার হবে দেখো? তাহলে ক্লাইমেটোলজি হচ্ছে শনি, রবি, সোম। এই ৩ দিন ক্লাইমেটোলজি তোমরা সবাই কষ্ট করে হলেও পড়ে নেবে। আমি তোমাদেরকে ১ দিন টাইম এক্সট্রা দিলাম। রবিবার দিন পড়ার কথা ছিল, কিন্তু আমি সোমবার পর্যন্ত দিলাম এবং সোমবার দিন প্রত্যেকে ক্লাইমেটোলজি হয়ে যাবে। সোমবার দিনে আমি তোমাদেরকে আবার নতুন টাস্ক দেব। সোমবার দিন তোমাদেরকে আমি নতুন টাস্ক দেব জিওটেকটনিক থেকে। তার আগে তোমরা সোমবার পর্যন্ত ক্লাইমেটোলজি শেষ করে দাও। এরপরে হচ্ছে ক্লাস টাইমিং হয়ে গেল। অনেকেই বলছে আমি অনেকের টাইম পাও না বললে তাদেরকে বলবো ৬ ঘন্টা ৭ ঘন্টা বের করতেই হবে। যার যা আছে তার মধ্যে তোমাদেরকে ৬-৭ ঘন্টা যদি না বের করতে পারো, এক্ষেত্রে আমার কিছু করার নেই। যেমন করে হোক ৬-৭ ঘন্টা বের করতে হবে। কারণ টাইমটা আমাদের ২৪ ঘন্টা। এই ৩ মাস তোমরা কম ঘুমাবে, ৫ ঘন্টা ঘুমাবে, ৪ ঘন্টা ঘুমাবে। ঠিক আছে? চোখ বসে যাক, ডার্ক সার্কেল পড়ে যাক চোখের মধ্যে, একটু দেখতে খারাপ হয়ে যাও, কোনো অসুবিধা নেই। ৩ মাস পরে আবার তোমরা ঠিক হয়ে যাবে। যেমন সুন্দরী ছিলে, যেমন সুন্দর ছিলে, সবাই সেরকমই হয়ে যাবে। ৩ মাসটা একটু চোখ বসে যাক, সবকিছু হয়ে যাক। খাওয়া ঘুম ভুলে যাও ৩ মাসটা এবং এরকমই চলতে হবে ৩ মাসটা। তাহলে হলো প্রিপারেশন টাইমিং হয়ে গেল। এক্সামটা আমি বললাম, এক্সামটা আমি তোমাদেরকে দিয়ে দেবো প্রত্যেকবার এবং ক্লাইমেটোলজি শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি এক্সাম নেব। শুধু ১০০ নাম্বারের এক্সাম নেব না। মোটামুটি ধরো ৪ থেকে ৫০০ নাম্বারের এক্সাম নেব আমি তোমাদের। টোটাল আমি হ্যাঁ, তাহলে হলো এই দুটো কাজ তোমাদের টাস্ক হয়ে গেল। এমসিকিউ প্র্যাকটিসের জন্য কি বই কিনবে? বাজার চলতি এই মুহূর্তে শুধু এমসিকিউ বেসিসের একটাই বই আছে, এসএলএসটি ভূগোল জিজ্ঞাসা। আর একটা বই বেরিয়েছে এডুকেয়ারে, ওটা আমি বলছি না এখন। ওটা আমি আরো একটু ভালো করে দেখি, তারপরে তোমাদেরকে বলবো।
তো ভূগোল জিজ্ঞাসাটা যারা যারা পারবে কিনে নাও। ধরো তুমি যে টপিকটা করলে, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার পড়লে, সঙ্গে সঙ্গে সেটার উপর এমসিকিউ প্র্যাকটিস করে নাও। হিট ব্যালেন্স পড়লে এমসিকিউ প্র্যাকটিস করে নাও, এবং সেগুলো আমাদের কাছেও এমসিকিউগুলো আছে, সেগুলো আমি দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করে নেবে। এমসিকিউ প্র্যাকটিস করাটা খুব জরুরি। এমসিকিউ পেতে গেলে, এমসিকিউ পরীক্ষায় সাফল্য লাভ করতে গেলে এমসিকিউ প্র্যাকটিস করাটা খুব জরুরি। তুমি বলেছো কার্তিক চন্দ্র মন্ডলের 9000+ এমসিকিউটা, ও কার্তিক চন্দ্র মন্ডলের বইটাতে কি ব্যাপার জানো তো? পুরো চ্যাপ্টারের শেষে এমসিকিউ গুলো দেওয়া আছে। ধরো ক্লাইমেটোলজি সব এমসিকিউ একসাথে দেওয়া আছে, কিন্তু ক্লাইমেটোলজি যে আলাদা আলাদা পার্ট আছে, হিট ব্যালেন্সের উপর যে এমসিকিউ আলাদা করে দেওয়া আছে এরকম নেই, ইনসুলেশনের উপর আলাদা করে দেওয়া নেই, বা কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ারের উপর আলাদা আলাদা করে দেওয়া নেই। ওই জন্য আমি বইটা রেফার করছি না। বইটা যাদের আছে তারা অবশ্যই ভালো, যত বই ঘাঁটতে পারবে তত ভালো। কিন্তু আমি বলবো না, আমি যেগুলো রেফার করছি সেগুলোকে আগে ভালো করে করো, তারপরে আমি বাকিগুলোও বলবো। তারপরে তো শেষে 1 মাস রইলই, শেষে 1 মাস তো আমাদেরকে হিউজ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদেরকে বোঝা গেল, সোশ্যাল মিডিয়া বেরিয়ে গেল, 3 দিন হলো টাইম। প্রত্যেক দিন কি করবে? 6 ঘন্টা পড়বে, 6 ঘন্টা পড়ার পরে 1 ঘন্টা রিভিশন দেবে রাত্রেবেলায়। রিভিশন দিয়ে তবে ঘুমাতে যাবে। যদি তোমার রিভিশন না দেওয়া হয় তুমি ঘুমাবে না। যতক্ষণ না রিভিশন দেওয়া হবে ততক্ষণ তুমি ঘুমাবে না। রিভিশন দেবে, তারপরে ঘুমাতে যাবে। যার যা কাজ আছে সমস্ত কাজ শেষে, কারণ রাতে কারো কাজ থাকে না। রাতে সবার বাচ্চা ঘুমিয়ে যায়, রাতে সমস্ত কাজ হয়ে যায়। রাতে সবারই বাকি আরও সমস্ত কিছু কাজ কিন্তু রাত্রেবেলায় হয়ে যায়। তাই রাত্রেবেলায় ওটা কষ্ট করে করে ঘুমাবে। আর ভোর সকালবেলায় উঠে কি করবে? যদি ধরো সকালে শুয়ে উঠলে, উঠেই সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলবেই না, মোবাইল কাছে রাখবেই না। অ্যালার্ম দেওয়ার জন্য রাখবে, তারপর অ্যালার্মটা বন্ধ করে দেবে, দিয়ে মোবাইলটা পাশে রেখে দেবে। মোবাইল ডাটা অন করবে না। প্রথমেই যেগুলো তুমি রিভিশন দিয়ে ঘুমিয়েছিলে সেটা মনে আছে কিনা একবার দেখে নিলে। সঙ্গে সঙ্গে যদি যেগুলো মনে মনে চোখ বন্ধ করে দেখে নিলে তোমার কি কি মনে আছে, সবগুলো মনে আছে কিনা ডেটাগুলো। যেগুলো মনে নেই সঙ্গে সঙ্গে আবার বই খুললে ভুলে যাবে। এই বয়সে এসে কিন্তু প্রচুর ভুলে যাবে, এবং ভুলে যাওয়াটা এটা খুব স্বাভাবিক। ভুলে না যাওয়াটা এই বয়সে অস্বাভাবিক। ভুলে যাবে, তাই বারবার তোমাকে রিভিশন দিতে হবে। অনেকেই বলছে দাদা আমি ভুলে যাচ্ছি, অনেকে বলছে স্যার আমি ভুলে যাচ্ছি। সেটা শুধু তুমি একা ভুলোনি, সকলেই ভুলে যাচ্ছে এটা। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যখন পড়তে বসবে প্রথমেই খুব শান্ত মাথায় বসবে। শান্ত মাথায় বসার পর এরকম আমার কাছে ভালো করে আজকে দেখে নাও, ভালো করে ধীরে ধীরে চোখটা বন্ধ করবে। দেখতে পাচ্ছি না আমার চোখটা। ধীরে ধীরে চোখটা বন্ধ করবে। চোখটা বন্ধ করার পরে ভাববে পৃথিবীটা শূন্য, পৃথিবীতে কিছুই নেই, পৃথিবীতে শুধুমাত্র কোনো কিছুর অস্তিত্ব নেই, শুধু তুমি আছো। এটা ভাবতে ভাবতে 2 মিনিট 3 মিনিট কাটাবে, যে পৃথিবীটা মাথাটাকে একদম ব্লাঙ্ক করে দেবে, মাথাটা একদম ব্লাঙ্ক করে দেবে। পৃথিবীতে কিচ্ছু নেই, শূন্য, তুমি আছো, আর কিচ্ছু নেই। একসময় ভাবতে শুরু করবে তুমিও নেই। তারপর ধীরে ধীরে ভাববে শুধু কেউ নেই, পৃথিবীতে শুধুমাত্র বইটা আছে, জিওগ্রাফিটা। তুমি যে টপিকটা পড়বে আজকে, সেই টপিকটা ভাবলে, দিয়ে ভেবে পড়তে শুরু করলে, চোখটা খুললে সুন্দর করে, সেই টপিকটাকে দেখলে, খুব ধীর সুস্থে ঠান্ডা মস্তিষ্কে শুরু করবে। স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়ে সমস্ত পড়া মুখস্থ করতে পারতেন। কেন মুখস্থ করতে পারতেন জানো? কারণ তিনি একটা অন্ধকার ঘরে একটা ধূপ জ্বালতেন। ধূপ জ্বালার পরে সেই আগুনের দিকে তাকিয়ে থাকতেন, যেদিকে ধোঁয়াটা উঠছে সেদিকে দীর্ঘক্ষণ তাকিয়ে ধ্যান করতেন। মানে মনোযোগটা এক জায়গাতে নিয়ে আসতেন। তো তোমাদেরকে মনোযোগটা এক জায়গাতে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু মনে রাখতে পারবে, সহজেই মনে রাখতে পারবে। এই কাজটা হলো, তোমরা এই কাজটা করলে তাহলে আপাতত তোমাদের, হ্যাঁ আপাতত তোমাদের এই কাজটা করছো। ক্লাইমেটোলজি 3 দিন সময় দিচ্ছি, ক্লাইমেটোলজি 3 দিনের মধ্যে পড়ে নাও। 3 দিনের পর আমি আপডেট নেবো কার কি অবস্থা হলো, কে কি পারলে, কে কি পারলে না, কার কি অবস্থায় থাকলো, সেই আপডেট আমি নেব। আপডেট নেওয়ার পরে আমি তারপরে হোম টাস্ক দেবো, এবং তারপরেই তোমাদেরকে সোমবার দিন আমি পরীক্ষা নেব। সমস্ত পরীক্ষা সোমবার দিন তোমাদেরকে নেব ক্লাইমেটোলজির উপর সার্বিকভাবে। এরপরে তোমাদের কার কি প্রশ্ন আছে, এবার প্রশ্নগুলো বলো। এক এক করে প্রশ্ন বলো, আমি উত্তর দিতে দিতে যাই। হ্যাঁ বলো। ক্লাইমেটোলজি যে টপিকগুলো পড়বে, তোমার বললাম আগে সিলেবাসটা ডাউনলোড করো। সিলেবাসটা ডাউনলোড করার সিলেবাসটা ডাউনলোড করার পরে 9-10-এর সিলেবাসটা দেখবে।
যেমন 9-10 এর সিলেবাসে আমি বলে দিচ্ছি তোমাদের কি আছে। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার আছে, এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ দ্য ক্লাইমেট আছে, ইনসোলেশন আছে, হিট বেল্ট আছে, প্রেসার বেল্ট আছে, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম আছে, সাইক্লোন মনসুন আছে। তো এইগুলোকে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আহ, এবং সিলেবাসটা দেখে তুমি ধরো প্রথমে শুরু করলে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, ওই বইটা পড়ে নিলে সিলেবাস ধরবে, তারপরে বইটা ধরবে। ফাঁকা বইগুলো পড়তে শুরু করবে না। 9, 10, 11, 12 চোখ বন্ধ করে পড়তে শুরু করবে না, সিলেবাসের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ধরলে, মাধ্যমিকের বইটা প্রথম পড়ে নিলে। কেউ কেউ যদি অনার্সের বই পড়ে থাকো, আগে যদি পড়ে থাকো দুবার তিনবার করে, তাহলে অনার্সের বইটা পড়বে এখনই, না হলে অনার্সের বই পড়া দরকার নেই। তোমাদেরকে আমি এটা রেকর্ডিং চলছে, না হলে আমি অফ রেকর্ড একটা কথা বলতাম, শেষে বলবো সেটা। আমি রেকর্ড দিয়ে এটা বলবো না, অফ রেকর্ডই বলবো কথাটা। হ্যাঁ, হ্যাঁ পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, ওই জন্য আমি তোমাদেরকে বলেছি পাওয়া যাবে। আচ্ছা, এরপরে এরপরে বলো, আর 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 কার কি প্রশ্ন আছে বলো। এখন অনার্সের বই পড়ার অত সময় নেই। যে কোনো একটা বই পড়লেই হবে, এবং একটা বইকে বারবার রিভিশন দেবে। 10টা বই একবার করে পড়ার থেকে একটা বই বারবার রিভিশন দেওয়া অনেক বেটার। সে ছোটদের বই হোক, তাতে তোমার কনসেপ্ট আরো ভালো বিল্ড হবে। বলো। অনীশ চট্টোপাধ্যায়ের ভারত ও, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলটা প্রয়োজন পড়বে না তোমার, শুধু ভারতের ভূগোলটা প্রয়োজন পড়বে। যখন রিজিওনাল জিওগ্রাফি পড়াবো তখন তোমার কাজে দেবে, বা রিজিওনাল জিওগ্রাফি যখন পড়বে তখন কাজে দেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা তোমার কাজে দেবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য মূলত এটা, কিন্তু তোমার এটা ভারতের ভূগোলটা কাজে দেবে। আর কারো কিছু? ফার্স্ট পেজ, হ্যাঁ পাওয়া যাবে, পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দেবো। আচ্ছা, কম্প্যাক্ট বইয়ের কথা বলছো, যদি কম্প্যাক্ট বইকে নিতে চাও আমি বলবো আহ, অক্সিজেন বইটা হাতের কাছে রেখে দাও। শ্যামল সর্দারের অক্সিজেন বলে একটা বই আছে, সেই বইটা হাতের কাছে রেখে দাও। বা কার্তিক চন্দ্র মন্ডলও রাখতে পারো। কম্প্যাক্ট বলতে ওই বইয়ের উপর ভরসা করবে না, কিন্তু ওগুলো হাতের কাছে রেখে দেবে। মানে একটা বইয়ের মধ্যে সবকিছু আছে এরকম বই হিসেবে। ওই বইগুলোতেই পড়ে যাবো আমি সেরকম ভরসা করবে না একদম। আচ্ছা, অরূপ কিছু বলছিলে, শুনতে পাচ্ছি না, বলো। আচ্ছা, দু 2015 থেকে জিওগ্রাফির সঙ্গে ডিটাচ, কিন্তু যদি টাচ দিতে পারো এবং এখন থেকে আমি যেরকম ভাবে বললাম সেরকম করে চলতে পারো, তাতে আগে কি করেছো তাতে কিচ্ছু এসে যাবে না। তুমি আগে পড়েছো, ঘুরিয়ে বেরিয়েছো, 15 থেকে ডিটাচ আছো, কোনো কিচ্ছু এসে যাবে না। যদি এই 3 মাস রিলিজিয়াসলি পড়তে পারো, মানুষ যখন ধর্ম করে দেখবে মন থেকে একদম খুবভাবে করে, ঠিক তোমাদেরকে পড়াটাকে এরকম করতে হবে, একদম ভিতর থেকে মন থেকে করতে হবে। কোনো হেজিটেশন থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, একদম এই কাজটাই করবে, এরকম ভাবনা থেকে যদি করো, তাহলে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। শুধু অক্সিজেনের বইটা পড়ে আমি বলবো না পড়তে, আমি তোমাদেরকে বললাম যেগুলো করতে হবে সেগুলোই করো। আমি যেগুলো বলে দিয়েছি এগুলো ভেবে চিন্তেই বলেছি, এমনি বলে দিইনি। তোমাদেরকে বলেছি মানে এই কাজগুলোই করো, এই কাজগুলোই করতে হবে। কারণ তোমরা যদি বাকি আরো অনেক কিছু বলতে যাও বা করতে যাও, সেগুলো ক্ষেত্রে তোমাদেরকে অনেক কিছু ডাটা বাদ চলে যেতে পারে, অনেক কিছু করে যেতে পারে। আমি যেটা প্ল্যানটা বলেছি একদম খুব ভেবে চিন্তে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে তোমাদেরকে বলেছি, না হলে বলতাম না। হুম হুম। মোদকের বইটা? বুঝতে পারছি না তোমার কথাটা, তোমার কথা কেটে কেটে যাচ্ছে।
পিডিএফ ফরম্যাটে নেই। বইটা কিনে নাও, পিডিএফ এ হবে না, কাজ হবে না। কিনে নাও। দাগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেকোনো বই দোকানে পাওয়া যাবে। পা হ্যাঁ, বলো। তোমরা তোমরা 11-12 কবে পড়েছো আমি তো জানি না। তবে এই কয়েকদিন আগে সেমিস্টার হওয়ার আগে যেটা ছিল সেটাও রাখবে। আর সেমিস্টারের বুকগুলো যদি এখনই নাও নিতে পারো, সেমিস্টারের বুকগুলো ভালো। যে কোনো নিলেই হবে। যে কোনো একটা নিলে সেমিস্টারগুলো নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পপুলেশনে যখন আসবে আমি বলে দেবো। পপুলেশনের জন্য জ্যোতির্ময় সেন পড়বে বা আরো কিছু পড়বে, আমি বলে দেবো তোমাদের। সেটেলমেন্টের জন্য আলাদা পড়বে। আসুক, সময়টা আসুক, আমি বলে দেবো সবকিছু। ভূগোল জিজ্ঞাসা, এসএলএসটি ভূগোল জিজ্ঞাসা। দেখবে দু চারটে অল্প দু একটা এমসিকিউ ভুল আছে, এ নিয়ে তোমরা খুব পারবে না, প্যানিক করবে না। একটা দুটো ভুল থাকলে আমার কিছু এসে যাবে না, ভাবে হ্যাঁ ভুল আছে, আমি ভুল কেন প্র্যাকটিস করবো। তোমরা যখন পড়া হয়ে যাবে তুমি ভুলটা নিজে নিজেই ধরতে পারবে। প্র্যাকটিসটা জরুরি। কোন কোশ্চেনের সঙ্গে পরিচয় হওয়াটা জরুরি বেশি। কারণ অনেকেই একটা দুটো কোশ্চেন নিয়ে প্যানিক করতে শুরু করে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, কোশ্চেন কিন্তু আমি ভাবলাম অফ রেকর্ডই বলবো। কোশ্চেন আমার যেটা মনে হচ্ছে কঠিন করবে না। কোশ্চেন মোটামুটি খুব স্ট্যান্ডার্ড এবং সোজা কোশ্চেনই হবে। কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে তাদেরকে আগে চাকরি দেওয়া। যেহেতু যদি কোশ্চেন সোজা করে সবাই এক জায়গাতে দাঁড়িয়ে যাবে, মোটামুটি সবাই ভালো কোশ্চেন উত্তর দেবে, তারাও উত্তর দেবে এবং তারা 10 নাম্বারটা পেয়ে এগিয়ে যাবে। তো তারা এগিয়ে যাক, তাতে আমাদের কিছু এসে যায় না। কারণ সরকার এটা করেছে যখন, আমাদের হাতে এগুলো নেই, আমরা সেগুলোকে পরিবর্তন করতে পারবো না। আমাদের হাতে যেটা আছে আমরা সেটাই করব, সেই কাজটাই করব। পড়াশোনাটা আমাদের হাতে আছে। তো তারা 200 জন 300 জন এগিয়ে যাক। 300 জন এগিয়ে গেলে আমাদের কিছু এসে যাবে না। বাকি এখন আমাদের 1200 সিট আছে। 1200 সিটের মধ্যে আমাদেরকে লড়তে হবে। 11-12 সবকিছু মিলিয়ে বলছি। হুম, বলো। প্রচুর প্রচুর কিছু দেওয়া আছে, সেটা আমি জানি তো, আমি করেছি, এগুলো তো জানি। আমি তৈরি করেছি তো। না, তুমি বললাম বললাম মাধ্যমিকের বইটা পড়বে, একটু কনসেপ্টটা আরো ভালো করে বিল্ড হবে। দেখো, আমি বারবার বলি, শুধু নোটের উপর ভরসা করবে না। আমার নোট হোক, যদি বাকি কার নোট হোক, আমি বারবার বলি নোটের উপর ভরসা করবে না। শাবিন্দর সিংহ যদি নোট বানায়, আমি আগের দিন বলেছিলাম, সে নোটের উপর ভরসা করবে না, বইয়ের উপর ভরসা করবে। আমার নোটটা পড়ো, যে ইনফরমেশন গুলো পাচ্ছ করে দাও। আমি নিজে জানি কত ইনফরমেশন আমি দিয়েছি, কত বই ঘেটেছি, কারণ প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের সবার জন্য এটা করে করে দেবো, ঠিক আছে। হুম। 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 আমি আমি সমস্ত সিলেবাসটাকে কভার করব। প্রথমে আমি বলছি বারবার 9-10 এর সিলেবাসটাকে আগে কভার করো। সবাইকে আমি বলছি 9-10 এর সিলেবাসটাকে আগে কভার করো। তোমাদের যখন পরীক্ষা নেব, তখন 9-10 এর জন্য আলাদা, মানে কিছু কিছু কোশ্চেন একসঙ্গে মিক্সড থাকবে। কিছু কোশ্চেনের আমি 9-10 এর আলাদা কোশ্চেন দেবো, 11-12 এর আলাদা কোশ্চেন দেবো। ঠিক আছে? দেখো, আমি বলি তবু 9-10 এর জায়গায় 11-12 কিছু কিছু জায়গা করে রাখতে হবে। কারণ তোমরা যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন দেখো, দেখবে 9-10 এর মধ্যে দিয়ে দিয়েছিল আহ, ওই যে ডিটারমিনিজম দিয়ে দিয়েছিল, মানে ছোটের 3-4টে কোশ্চেন চলে এসেছিল, দুটো কোশ্চেনের চলে এসেছিল। এরকম 11-12 সিলেবাস থেকে চলে এসেছিল 9-10-এ। তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গা করে রাখতে হবে। হুম। হুম। হুম।
হ্যাঁ, ওটা মোটামুটি জেনে রাখবে। জাস্ট একবার পড়ে রাখবে। ওটা অত বেশি ফোকাস দেবে না। 9-10 এর সিলেবাসটাই মূল ফোকাসে রাখবে। ওইটা জাস্ট একটু করে দেখে নেবে। বা যে কোয়েশ্চেন গুলো দেবো সেই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে নেবে। ধরো যে পরীক্ষার সময় যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি, সেই কোয়েশ্চেন গুলো একবার দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে। ব্যাস তাহলেই হবে। হ্যাঁ, 9-10 এর সিলেবাস দেখে এগোবে। আর আবার বলছি প্রত্যেকে বেসিকের উপর জোর দাও। প্রত্যেকটা বেসিক কনসেপ্ট গুলোকে আগে ক্লিয়ার করো, বিল্ড করো। বাকিগুলো বেশি কম কোয়েশ্চেন কিন্তু খুব কঠিন হবে না। বেসিক গুলো যদি পুরো সিলেবাসের বেসিক গুলো যদি রেডি হয়ে যায়, তাহলে তোমরা 90% বেরিয়ে যাবে। আমি দেখবে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের। আমার ইউটিউব চ্যানেলে পাবলিক করা আছে যে কিভাবে কোশ্চেন হয়, কোশ্চেনের আমি সমস্তটা ব্যাখ্যা করে দিয়েছিলাম। প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আমি দিয়েছিলাম কতটা বেসিক এসেছে, কতটা অ্যাডভান্স লেভেলের এসেছে, কতগুলো কাট আপ মার্কস এসেছে, সেগুলোও আমি দেখবে দিয়ে দিয়েছিলাম। তো আমি তোমাদের গ্রুপে একবার শেয়ার করে দেবো আমার ইউটিউব চ্যানেল। বলো। হ্যাঁ, দুটোতেই বসতে পারবে। দুটোই বসতে পারবে। হ্যাঁ, পরীক্ষার ডেট আলাদা হবে। হ্যাঁ, বলো ইন্দু। না, ওরকম কিছু বলেনি তো। পাস অনার্স মিলিয়ে 50% বলেনি, যে কোনোতে 50% হলেই হবে। পাশে। হ্যাঁ, বলো। হুম।